কখনো ৬৪ লাখ, কখনো ৪৩ লাখ, কখনো ৬ লাখ, আবার কখনো ৩,৮০,০০০ টাকা। বলিউড সিনেমা লেডিজ ভার্সেস রিকি ভ্যালের মতো একের পর এক মেয়েকে বিয়ের স্বপ্ন দেখিয়ে তাদের থেকে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছিল এই বাংলারই এক ঠকবাজ। রাজ্য সরকারি কর্মী থেকে ইন্টেরিয়ার ডিজাইনার, বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর থেকে ধনী পরিবারের তরুণী, কেউ বাদ যায়নি এই ঠকবাজের পাতা ফাঁদ থেকে। তবে সেই ঠকবাজ যতটা ফিল্মি কায়দায় প্রতারণা চালাচ্ছিল, তদন্তে নেমে তার থেকেও ঢের বেশি ফিল্মি কায়দায় তাকে পাকড়াও করেছে আমাদের এই বাংলার পুলিশ বাহিনী। হ্যাঁ, হুগলি জেলার কামারকুণ্ড সাইবার পুলিশের অফিসাররা মিলে ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছেন বাংলার সবথেকে বড় ম্যাট্রিমনি স্ক্যাম করা সেই ঠকবাজকে। কিন্তু সেই ঠকবাজকে গ্রেপ্তার করার পর তাকে জেরা করার সময় পুলিশ ডিপার্টমেন্টের চক্ষু চড়ক গাছ। কারণ ৩-৪ জন নয়, এই ঠকবাজের শিকার হয়েছেন ২০ জনেরও বেশি বিবাহযোগ্যা তরুণী। আর স্ক্যাম করা টাকার পরিমাণ ইতিমধ্যেই প্রায় ৩ কোটি ছাড়িয়ে গেছে। নমস্কার, আমি সুজয় নীল। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফেসবুক পেজে এই পোস্টটা দেখার পর আমার মনে হয়েছিল এই ঘটনাটা নিয়ে আরো ডিটেলসে কথা বলা দরকার। তাই আমি যোগাযোগ করেছিলাম হুগলি জেলার সাইবার পুলিশের সঙ্গে। হ্যাঁ, এটাই আমার চ্যানেলের প্রথম ভিডিও যেখানে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুরো ভিডিওটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই ভিডিওর পরতে পরতে ছড়িয়ে থাকা প্রতিটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমাদের দিয়েছে খোদ পুলিশ ডিপার্টমেন্ট। হুগলি রুরাল সাইবার পুলিশে যিনি এই কেসটার দায়িত্বে ছিলেন সেই আইও এসআই অভিষেক ঘোষ এবং হুগলি রুরাল পুলিশের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আইপিএস কামুনাশিস সেনের সঙ্গে সরাসরি ফোনে কথা হয় আমার। এই কেসটা নিয়ে আমি ভিডিও বানাতে চাইছি শুনে ওরাও তথ্যগত স্তরে সমস্ত রকমভাবে সাহায্য করেন আমাকে। তাই ভিডিও শুরুতেই ওদের অশেষ ধন্যবাদ জানাতে চাই। আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, বিভিন্ন ম্যাট্রিমনি সাইটে লুকিয়ে থাকা এমন ঠকবাজদের খপ্পর থেকে আপনাদের বাঁচানো, জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করা, যাতে আপনাদের কষ্টার্জিত টাকা লুটে পুটে নিয়ে আপনাদের পথে বসিয়ে আপনাদের পরিবারকে সারা জীবনের জন্য মেন্টাল ট্রমাতে ফেলে কোনো অপরাধী ফুর্তি করতে না পারে। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই বাংলার সবথেকে বড় ওয়েডিং স্ক্যামের বিষয়ে। ২০২৪ সালের ডিসেম্বর মাস ভারত ম্যাট্রিমনির প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া সিঙ্গুরের পূজা দাসের সঙ্গে আলাপ হয় অনুপম রায় নামের একটা ছেলের। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, এই পূজা দাস নামটা আসল নাম নয়। পুলিশ অফিসাররা আমাদের অনুরোধ করেছেন কেস চলাকালীন ভিকটিমের আসল নাম প্রকাশ্যে না আনতে, তাই এই পূজা দাস নামটা সম্পূর্ণ কাল্পনিক। এবার ফেরা যাক আসল ঘটনায়। এই পূজা দাস আদতে একজন রাজ্য সরকারি কর্মী এবং রাজ্যের একটি দপ্তরে বেশ উঁচু পদেই কর্মরতা। তাই বয়স ২৯ বছর পেরিয়ে যাওয়ায় ম্যাট্রিমনি সাইটে নিজের জীবনসঙ্গী খোঁজা শুরু করেছিলেন পূজা। কারণ পড়াশুনো শেষ করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর পূজার মনে হয়েছিল এটাই সঠিক সময় বিয়ের পিঁড়িতে বসার। ভারত ম্যাট্রিমনি সাইট থেকেই পূজার সঙ্গে যোগাযোগের সূত্রপাত অনুপমের। ঝকঝকে সুপুরুষ অনুপমকে দেখলে এক ঝলকেই পছন্দ হয়ে যাবে যে কারো। আর অনুপমের কথাবার্তাও যথেষ্ট মার্জিত, সেই বিষয়টাই মূলত দৃষ্টি আকর্ষণ করেছিল পূজার। ফলে সেখান থেকেই অনুপমের সঙ্গে পূজার কথোপকথনটা ম্যাট্রিমনি সাইট থেকে বেরিয়ে হোয়াটসঅ্যাপ অবধি পৌঁছয়। অনুপম পূজাকে জানায় সে বর্ধমানের একটা রাইস মিলের মালিক। এবার একজন রাইস মিলের মালিকের মাসিক আয় ঠিক কত, এই বিষয়ে যাদের আন্দাজ আছে তারা বুঝতে পারবেন অনুপম ঠিক কতটা বড়লোক হিসেবে নিজের পরিচয় দিয়েছিল। অনুপম পূজাকে জানিয়েছিল তার মা বাবা মারা গেছে। এদিকে পূজার কিন্তু মা বাবা দুজনেই বর্তমান। পূজার বাবা একজন প্রাক্তন রেলকর্মী এবং পূজার মা একজন গৃহবধূ। অনুপম মূলত টার্গেট করেছিল পূজা, পূজার মা এবং পূজার দিদিমাকে। এই বিশ্ব সংসারে তার কেউ নেই, ফলে পূজার মায়ের মতো একজন মা এবং দিদিমার মতো একজন দিদাকে পেয়ে অনুপম নিজের সমস্ত দুঃখ কষ্ট উজাড় করে দিয়েছিল তাদের সামনে। নিজের মা ও দিদাকে অনুপম এমন আন্তরিকতার সঙ্গে আপন করে নিয়েছে দেখে পূজারও মন গলে গেছিল অনুপমের প্রতি। এতদূর অবধি বিষয়টা একটা সুন্দর ফ্যামিলি ড্রামার গল্পের মতো লাগছে। এরপরেই শুরু হয় আসল ক্রাইম ড্রামা। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার, অনুপম আর পূজা কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই চ্যাট করত এবং হোয়াটসঅ্যাপ অডিও কলেই কথা বলতো। পূজা অনুপমকে কখনো ভিডিও কলে কিংবা সামনাসামনি দেখেনি। তবে হ্যাঁ, অনুপম নিজের দৈনন্দিন জীবনের বেশ কিছু ছবি পাঠাতো পূজাকে, কিন্তু ভিডিও কলের কথা উঠলেই অনুপম সেটা নানা ওছেলায় এড়িয়ে যেত। কখনো নেটওয়ার্ক ইস্যু, কখনো অফিসিয়াল মিটিং, কখনো বা মেডিকেল এমার্জেন্সির অজুহাত দেখিয়ে পূজার ভিডিও কলের প্রস্তাব নাকচ করে দিত অনুপম। তাহলে কি একটা অচেনা অজানা ছেলের শুধুমাত্র গলার আওয়াজ শুনেই তাকে এতটা আপন করে নিয়েছিল পূজার গোটা পরিবার? উত্তরটা হলো হ্যাঁ। এবার আপনার মনে হবে এটাও সম্ভব, মানুষ এতটাও বোকা হয়? হ্যাঁ হয়, যদি উল্টো দিকে থাকা অপরাধী পারফেক্ট ম্যানিপুলেশন জানে। কিন্তু সেই ম্যানিপুলেশন করে পূজা ও তার পরিবারকে কিভাবে ক্ষতির মুখে ফেলেছিল অনুপম, এবার সেটাই বলবো।
2025 সালের জানুয়ারি মাস নিজের ঝুলি থেকে প্রথম কিস্তির প্রতারণার বিড়ালটা বের করে আনে অনুপম। একদিন হঠাৎ সে পূজাকে জানায় আচমকায় আয়কর দপ্তর হানা দিয়েছে তার রাইস মিলের অফিসে, আর নথি সংক্রান্ত গোলমালের কারণে ফ্রিজ করে দেওয়া হয়েছে তার পার্সোনাল ব্যাংকিং অ্যাকাউন্ট। কিন্তু সেদিনই আবার অনুপমের বেশ কিছু টাকার প্রয়োজন। কত টাকা? 1010, 1050, লাখখানেক? না, অনুপমের প্রয়োজন 9 লক্ষ টাকা। ব্যাস, হবু স্বামী বিপদে পড়েছে জেনেই আসরে নামলেন রাজ্য সরকারি কর্মী পূজা। সে নিজের মা ও দিদার সঙ্গে আলোচনা করলো। মা ও দিদাও জানালো অমন সোনার টুকরো ছেলেরা বিপদে পড়েছে, এই দুঃসময় যদি তার পাশে না দাঁড়ায় তবে আমরা তার কিসের আপনজন। হ্যাঁ, এটাই সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনের ফলাফল। দিন ফুরোনোর আগেই অনুপমের পাঠানো একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বারে 9 লক্ষ টাকা জমা করে দিল পূজা। অনুপম পূজাকে জানালো কয়েকদিনের মধ্যেই সেই টাকা ফেরত দিয়ে দেবে সে। হ্যাঁ, কথা রাখলো অনুপম। কয়েকদিনের মধ্যেই একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আরামবাগ শাখার ডিপোজিট স্লিপ হোয়াটসঅ্যাপে পূজাকে পাঠিয়ে দিল অনুপম। সেই স্লিপে ব্যাংকের শিলমোহর, ম্যানেজারের সই সবই ছিল। অনুপম পূজাকে জানালো তার ব্যাংক অ্যাকাউন্টটা পুনরুদ্ধার হলেই সেই টাকা অটোমেটিক্যালি জমা পড়ে যাবে পূজার অ্যাকাউন্টে। এবার ব্যাংকের শিলমোহর দেওয়া, ম্যানেজারের সই করা স্লিপ দেখলে যে কেউ বিশ্বাস করে নেবে ওটা আসল, কিন্তু আদতে সেটাও আসল ছিল না। ফলে একটা টাকাও ক্রেডিট হলো না পূজার অ্যাকাউন্টে। কিন্তু তার মধ্যেই আবারও নিজের ম্যানিপুলেশন গেম শুরু করলো অনুপম। সে আরো টাকা চাইতে লাগলো পূজার কাছে। এবার একটু একটু করে সন্দেহ দানা বাঁধতে লাগলো পূজার মনে। কিন্তু পূজার মা তখন হবু জামাইকে পুত্র স্নেহে ভালোবেসে ফেলেছেন। একটা অনাথ ছেলে এতটা কষ্ট করে ব্যবসা করছে, সে যদি বিপদে পড়ে তাকে বাঁচানোর তো কেউ নেই। এই আবেগ থেকেই পূজার মায়ের মাতৃহৃদয় কোনো নিষেধের তোয়াক্কা করেনি। আর আবেগ যে বড় বিষম বস্তু একথা তো কম বেশি সকলেই জানি আমরা। ফলে জারি থাকে সাহায্য পর্ব। দেখতে দেখতে টাকার অঙ্কটা 9 লক্ষ টাকা থেকে বেড়ে 43 লক্ষ টাকায় পৌঁছয়। হ্যাঁ, ঠিকই শুনলেন, 43 লক্ষ টাকা। একটা অচেনা অজানা ছেলেকে কখনো সামনাসামনি না দেখে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অডিও কলে তার বিপদের কথা শুনে তার কাছে 43 লক্ষ টাকা পৌঁছে দিয়েছিল সিঙ্গুরের ওই হতভাগ্য পরিবার। এই করতে করতেই চলে আসে চলতি বছরের মে মাস। আর তারপরে একদিন আচমকা ভেঙে পড়ে তাসের ঘর। ওয়েবসাইট থেকে উধাও হয়ে যায় অনুপম রায়ের প্রোফাইল, আর তারই সঙ্গে অনুপমের ফোন নাম্বারও হয়ে যায় আনরিচেবল। অবশেষে সিঙ্গুরের ওই পরিবার বুঝতে পারে তাদের সঙ্গে বড় সড় আর্থিক স্ক্যাম হয়ে গেছে। আর এই আঘাত শুধু আর্থিক নয়, মানসিকও। গোটা পরিবারের বিশ্বাস, আস্থা, আশা, ভরসা এবং আবেগের সঙ্গে চিনিমিনি খেলে গা ঢাকা দিয়েছে প্রতারক। ঠিক যেমন লেডিজ ভার্সেস রিকি বেল সিনেমায় স্ক্যামারের চরিত্রে থাকা রণবীর সিং পাত্রীপক্ষকে সর্বশান্ত করে গা ঢাকা দিত। কিন্তু ওটা তো সিনেমার পর্দার গল্প, তাই ওখানে ঠকে যাওয়া মেয়েরাই ঠকবাজকে শায়েস্তা করতে আসরে নেমেছিল। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এমন ঠকবাজদের শায়েস্তা করবে কে? উত্তর একটাই, আমাদের রক্ষক অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্ট। হ্যাঁ, পূজার সঙ্গে স্ক্যাম হওয়ার পর সে সোজা দ্বারস্থ হয় সাইবার ক্রাইম পিএস কামারকুন্ডর অফিসারদের কাছে। সেখানেই প্রাথমিকভাবে এই কেসটির ইনভেস্টিগেশন করা শুরু করেন লেডি সাব ইন্সপেক্টর মৌ হীরা। আর তারপর এই কেসটির দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন সাব ইন্সপেক্টর অভিষেক ঘোষ। কিন্তু অভিষেক স্যার এবং তার টিম মিলে কিভাবে পাকড়াও করল অপরাধীকে? আর কে এই অনুপম রায়? চলুন এবার সেটাই জেনে নিই আমরা। মে মাসের 27 তারিখ সাইবার ক্রাইম থানায় এসে নিজের অভিযোগ দায়ের করে সিঙ্গুর অঞ্চলের ওই হতভাগ্য পরিবার। এরপর তদন্তে নামে অফিসার অভিষেক ঘোষের টিম। প্রথমেই তারা যে নাম্বার থেকে অনুপম ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করত সেই নাম্বারটির লোকেশন ট্রেস করার চেষ্টা করেন। কিন্তু আশ্চর্যজনকভাবে সেটা ট্রেস করা সম্ভব হয় না পুলিশের পক্ষে। সেটার কারণটা ঠিক কি সেটা একটু পরেই বলছি। ফোন নাম্বারের পথে এগিয়ে কোনো সঠিক দিশা না পেয়ে অফিসাররা খোঁজ শুরু করেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের। পুলিশ জানতে পারে মোট 3টে অ্যাকাউন্টে টাকা নিয়েছিল অনুপম, যার মধ্যে একটা অ্যাকাউন্টে প্রায় 32 লক্ষ টাকা নিয়েছিল সে। এবার পুলিশ শুরু করে সেই অ্যাকাউন্টের মালিককে খোঁজা। দিন কয়েকের মধ্যেই পুলিশ হদিশ পায় সেই অ্যাকাউন্টের মালিকের। ছেলেটার নাম অভিষেক রায়, বাড়ি গড়িয়ায়। সে শহর কলকাতার গড়িয়া অঞ্চলে থাকে এবং মডেলের কাজ করে। হুগলি রুরালের সাইবার পুলিশের অফিসাররা অভিষেককে তলব করে জানায় না, অভিষেক পালিয়ে যায়নি, সে সুরসুর করে থানায় এসেছিল। কিন্তু তাকে দেখে পুলিশরা অবাক, কারণ পূজাকে যে ছবিগুলো পাঠানো হয়েছিল আর এখন যে ছেলেটা থানায় এসেছে তাদের মধ্যে কোনো সাদৃশ্য নেই। তাহলে অনুপম রায় কে আর অভিষেক রায় বা কে? বলছি। অভিষেককে জেরা করা শুরু করতেই পুলিশের কাছে উঠে আসে একটা সম্পূর্ণ নতুন নাম, শেখ মোহাম্মদ জামির আব্বাস। অভিষেক পুলিশকে জানায় কলকাতার এক বিলাসবহুল হোটেলের নৈশ পার্টিতে অভিষেকের সঙ্গে দেখা হয়েছিল জামির আব্বাসের। জামির নাকি সেখানে নিজেকে বর্ধমানের এক প্রতিষ্ঠিত চালের ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিল অভিষেকের কাছে।
আর সে অভিষেককে জানিয়েছিল ব্যবসায়িক সূত্রে তাকে প্রচুর টাকা লেনদেন করতে হয়। এবার নিজের অ্যাকাউন্ট থেকে এই টাকা লেনদেন করলে তাতে নজর পড়ে আয়কর দপ্তরের। তাই জামির চেয়েছিল অভিষেকের অ্যাকাউন্টটাকে ভাড়া নিতে। বিনিময়ে সে অভিষেককে 10 থেকে 20% কমিশনও দেবে। অভিষেকের বয়ান অনুযায়ী সে নাকি শুধু টাকার লোভেই সঙ্গ দিয়েছিল জামিরের। সে এই রকম কোনো স্ক্যামের কথা জানতোই না, কিন্তু পুলিশের বিশ্বাস হয় না সেই কথা। অভিষেকের কথায় প্রচুর অসঙ্গতি থাকায় তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে অফিসার ঘোষ এবং তার দলবল মিলে শুরু করেন জামির আব্বাসের খোঁজ করা। এইবার বলি, কে এই জামির আব্বাস? জামির আব্বাস হলো খানাকুলের বাসিন্দা। তার দাদার নাম জাহির আব্বাস। পুলিশ তদন্তে নেমে আগেই জেনেছিল ওই অ্যাকাউন্টগুলোর মধ্যে একটা অ্যাকাউন্ট জাহির আব্বাসের নামেও রয়েছে। তাই অফিসার ঘোষের দলবল হানা দেয় জামিরের দাদা জাহির আব্বাসের বাড়িতে। সেখানে গিয়ে জাহিরের দেখা মিললেও জামিরের দেখা মেলে না। পুলিশ জানতে পারে জামির এখন খানাকুলে থাকে না, সে থাকে হাওড়ার বেলিয়াস রোডের একটা ভাড়া বাড়িতে। সেখানে জামিরের স্ত্রী এবং সন্তানও রয়েছে। ব্যাস, পুলিশ আনা দিল জামিরের বেলিয়াস রোডের বাড়িতে। কিন্তু ততক্ষণে পাখি ফুরুত। কিছুক্ষণ আগে যখন বলছিলাম যে জামিরের ফোনে নেটওয়ার্ক ট্রেস করা সম্ভব হয়নি, তখন সঙ্গে এটাও বলেছিলাম যে এর কারণটা খানিকটা বাদে জানাবো। তদন্ত এগোতেই পুলিশ জানতে পারে জামির কোনো সিম ব্যবহার করতো না। সে নিজের সঙ্গে একটা ওয়াইফাই ডঙ্গল নিয়ে ঘুরতো, যার নেটওয়ার্কের মাধ্যমেই সে হোয়াটসঅ্যাপ কলে সবার সঙ্গে যোগাযোগ রাখত। তাহলে সেই জামিরকে অফিসার অভিষেক ঘোষের দলবল গ্রেপ্তার করলো কিভাবে? আর পুলিশের জালে ধরা পড়ার পর অফিসারদের সামনে ঠিক কোন কোন চমকে দেওয়ার মতো তথ্য ফাঁস হলো, এবার সেটাই জানবো। জামির ভেবেছিল সিম কার্ড ব্যবহার না করলে তাকে কোনোভাবেই পুলিশ পাকড়াও করতে পারবে না। কিন্তু অপরাধী যদি চলে ডালে ডালে, তাহলে পুলিশ চলে পাতায় পাতায়। তদন্তে নেমে পুলিশ এমন একটা ফোন নাম্বারের খোঁজ পায় যেটা জামির খুব অল্প সময়ের জন্যই ব্যবহার করত। তাই অফিসার অভিষেক ঘোষ এবং অফিসার কৌশিক সরকাররা মিলে ওঁত পেতে বসে থাকেন ওই নাম্বারটা চালু হওয়ার জন্য। দীর্ঘ বেশ কিছুদিন অপেক্ষা করবার পর অবশেষে সেই নাম্বার চালু হয়। আর সেটা নেটওয়ার্ক লোকেশন ট্রেস করতে গিয়ে হুগলির রুরাল পুলিশের সাইবার ক্রাইমের অফিসাররা দেখেন নম্বরটি পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণির সমুদ্র সৈকতের কাছে একবারের জন্য অন হয়েছিল। ব্যাস, সঙ্গে সঙ্গে মন্দারমণির কোস্টাল থানাকে ইনফর্ম করে অফিসার অভিষেক ঘোষ সহ 3 জন অফিসার বেরিয়ে পড়েন জামিরকে পাকড়াও করার অভিযানে। একদম সিভিল ড্রেসে সাধারণ টুরিস্ট সেজে তারা হাজির হন মন্দারমণিতে। এবার পালা ট্র্যাক ডাউনের। জামিরের বিষয়ে পুলিশ আগেই তথ্য পেয়েছিল। সে বিলাসবহুল জীবনযাপন করতে ভীষণ ভালোবাসত। ভালো হোটেলে থাকা, ভালো ব্র্যান্ডের মদ্যপান করা, নিত্যদিন মহিলা সঙ্গিনীদের সঙ্গে রাত্রি যাপন, আর তারই সঙ্গে দামি পোশাক, দামি ঘড়ি পরা তো রয়েইছে। আর মূলত এমন বিলাসবহুল জীবনযাপনের জন্যই একের পর এক মেয়েকে ঠকিয়ে বেড়াতো জামির। তা যাই হোক, মন্দারমণির যে লোকেশনে ওই নাম্বারটা অন হয়েছিল সেখানে যে কটা হোটেল রয়েছে তার মধ্যে সব থেকে দামি ও বিলাসবহুল হোটেলটাতেই হানা দেন অফিসার ঘোষের টিম। আর তারপরে সঠিক প্রমাণিত হয় পুলিশের ইনস্টিংক্ট। ওই বিলাসবহুল রিসর্ট থেকে ধরা পড়ে অপরাধী শেখ মোহাম্মদ জামির আব্বাস। এ তো গেল অপরাধী পাকড়াও এর পর্ব, কিন্তু তার অপরাধের ব্যাপ্তি কতটা পুলিশকে সেটা জানতে হবে তো। তাই জামিরকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গেই অফিসার ঘোষরা সিজ করেন জামিরের মোবাইল। আর সেই মোবাইল ঘেঁটে পুলিশ জানতে পারে শুধু ভারত ম্যাট্রিমনি নয়, তারই সঙ্গে শাদি.com, বেঙ্গল ম্যাট্রিমনি এবং আরো বিখ্যাত বিখ্যাত ম্যাট্রিমনি সাইটেই অ্যাকাউন্ট খোলা রয়েছে জামিরের। তবে সেখানে নামগুলো আলাদা আলাদা হলেও একজনেরই ছবি ব্যবহার করা হয়েছে, যাকে পূজা অনুপম বলে চিনত। জামিরকে একটু চাপ দিতেই বেরিয়ে পড়ে অনুপমের আসল পরিচয়। পুলিশ জানতে পারে এই অনুপম আদতে একজন সাউথ ইন্ডিয়ান মডেল। তার নাম সম্পূর্ণ ভিন্ন। ওই মডেলের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও চুরি করে সেই ছবিগুলো দিয়েই বিভিন্ন ম্যাট্রিমনি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছিল জামির আব্বাস। আর সেই মডেল খুব স্বাভাবিকভাবেই এই স্ক্যামের বিষয়ে বিন্দুমাত্র ওয়াকিবহাল নন। জামির মূলত টার্গেট করত ভালো চাকরি করা ধনী পরিবারের বাঙালি হিন্দু মেয়েদের। হ্যাঁ, এখানে এই বিষয়টা উল্লেখ করা জরুরি, যেসব বাঙালি মেয়ের বয়স 28 পেরিয়ে গেছে, যারা সত্যি সত্যি বিয়ে করে জীবনে সেটেল হতে চাইছে, তাদেরকেই শিকার হিসেবে বেছে নিত জামির। আর তারপর তাদের প্রত্যেকের সঙ্গে একই কায়দায় চলত প্রতারণা। পুলিশ জামিরের ফোন ঘেঁটে এখন অবধি এমন 20 জন হতভাগ্য মেয়ের সন্ধান পেয়েছে। তাদের মধ্যে কেউ সরকারি চাকরি, কেউ ইন্টেরিয়ার ডিজাইনার, কেউ বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, তো কেউ আবার ধনী পরিবারের আদুরে সন্তান। এদের কারো কাছ থেকে 64 লক্ষ টাকা, কারো কাছ থেকে 43 লক্ষ টাকা, কারো কাছ থেকে 6 লক্ষ, আবার কারো কাছ থেকে 3,80,000 টাকা লুটে নিয়েছে জামির। ফলে মোট লুটে নেওয়া টাকার পরিমাণ 3 কোটি ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে অফিসার ঘোষের টিম সেই সমস্ত ভিকটিমদের সঙ্গে যোগাযোগ করেছেন। এদের মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি বর্ধমানের একটি মেয়ের। মেয়েটির বাবা নেই,
মেয়েটির মামা ও মা মিলে জামিরকে ভরসা করে তার হাতে 44 লক্ষ টাকা নগদ এবং 18 ভরি সোনা তুলে দিয়েছিল। এই করতে গিয়ে মেয়েটির মামাকে নিজের সম্পত্তিও বিক্রি করতে হয়েছিল। এইবার আপনাদের মনে প্রশ্ন জাগবে নিশ্চয়ই, জামির তো কারো সঙ্গে দেখা করতো না, তাহলে সে 18 ভরি সোনাটা নিল কি করে? এখানেই জানা গেছে জামিরের এই দলে আরো বেশ কিছুজন সাকরেদ রয়েছে, যারা মূলত জামিরের রাইস মিলের ম্যানেজার কিংবা কর্মচারী সেজে সেই সমস্ত অপারেশন চালাতো। এর পরবর্তীকালে জামিরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে শেখ শাহিদ আফ্রিদি নামের অন্য একটা ছেলেও এই স্ক্যামের সঙ্গে যুক্ত। শাহিদ মূলত জামিরের ড্রাইভার হিসেবে কাজ করত। বর্ধমানের ওই ভিকটিমের টাকা এবং সোনা এই শেখ শাহিদ আফ্রিদি কালেক্ট করে এবং সেটা জামিরের হাতে তুলে দেয়। অফিসার অভিষেক ঘোষের টিম শাহিদকে অ্যারেস্ট করে এবং শাহিদের দেওয়া তথ্য অনুযায়ী জামিরের বাড়ি থেকে প্রায় 11 ভরি সোনা রিকভারি করেন হুগলি রুরাল পুলিশের অফিসাররা। পাশাপাশি পুলিশের তরফ থেকে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে জামিরের নামে 4 জন ভিকটিম কেস করেছেন। পুলিশও চেষ্টা চালাচ্ছে যাতে অন্যান্য ভিকটিমরাও এগিয়ে আসেন, তাতে এই কেস আরও মজবুত হবে এবং জামির সহ বাকিদের কঠোর সাজায় দণ্ডিত করা যাবে। বিয়ে, বাঙালি হোক বা অবাঙালি, যে কোনো পরিবারে এই একটা অনুষ্ঠান সাংঘাতিক খুশি বয়ে আনে। বিয়ে মানে তো শুধু পাত্র বা পাত্রী নয়, বরং দুটো পরিবারের মেলবন্ধন। তাই এই বিয়ে বিষয়টাকে ঘিরে সমস্ত পরিবারেই নানান স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে। কিন্তু জামির আব্বাসের মতো অপরাধীরা সেই স্বপ্ন, আশা এবং ইচ্ছেগুলোকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য ফাঁদ পেতে বসে আছে সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ম্যাট্রিমনি সাইটে। আমার আজকের এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য সেই শিকারী নেকড়েদের হাত থেকে আপনাদের বাঁচানো। আর এই বিষয়ে আমাকে সাহায্য করার জন্য আবারও অশেষ ধন্যবাদ পশ্চিমবঙ্গ পুলিশকে। সামনেই অনেকটা বড় বিয়ের সিজন, তাই অবশ্যই যার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন তার এবং তার পরিবারের সমস্ত হিস্ট্রি চেক করুন। দরকারে অন্যের সহায়তা নিন, কিন্তু কাউকে এইভাবে চোখ বুজে বিশ্বাস করবেন না। আর এভাবেই কারো হাতে ভুলেও টাকা পয়সা তুলে দেবেন না। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার।